হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস 2026 বা যা 2025-এর আর কি 2026-এ পরীক্ষাটা হয়েছে। তো এর আমরা প্রিভিয়াস ইয়ারগুলো যে প্র্যাকটিস করতে শুরু করেছিলাম, তো এর আগে আমরা একটা শিফট করেছি, আজকে 2 নম্বর শিফট করব, যেটা হয়েছিল এসএসসি এমটিএস 5ই ফেব্রুয়ারি 2026 শিফট 1। ঠিক আছে, তো আজকের প্রথম কোশ্চিন দেখো, 1969 সালের আগে ভারতের একমাত্র জাতীয়করণকৃত ব্যাংক কোনটি ছিল? তো 1969 সালের আগে ভারতে একমাত্র জাতীয়করণকৃত ব্যাংক হচ্ছে এসবিআই। তো 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়, তার আগে এসবিআইটা জাতীয়করণই ছিল। ঠিক আছে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তো এখানে দুটো বিবৃতি দেওয়া রয়েছে। বলা হচ্ছে যে লক্ষ্যমাত্রা ছিল 8.6% প্রবৃদ্ধি, এটা ভুল রয়েছে। দ্রুত শিল্পায়ন ছিল এই পরিকল্পনার লক্ষ্য। দ্রুত শিল্পায়ন দ্বিতীয় পঞ্চবার্ষিকী, এটা ঠিক রয়েছে। তাহলে অপশান বি হবে অ্যান্সার, শুধুমাত্র 2। ঠিক আছে, হ্যাঁ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 সালটা অবশ্যই মনে রাখবে। এখানে অর্থনৈতিক স্থিতিশীলতার এক পরিবেশে পরিণত হয়েছিল। মনে করা হয়েছিল যে কৃষি খাতকে তুলনামূলকভাবে কম অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন, বিশেষত ভারী ও মৌলিক শিল্পের উন্নয়ন। এটি 1953 সালে প্রণীত পিসি মহালাভিস মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। তো এখানে দ্রুত শিল্পায়ন, এখানে সাল এবং কোন মডেল, এই 3টা পয়েন্ট অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, পরবর্তী পরীক্ষার জন্য। ভারতে 1956 সালের শিল্পনীতি প্রস্তাব সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? এটি শিল্পগুলিকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছিল। প্রথম শ্রেণীর শিল্পগুলি ছিল কেবলমাত্র ব্যক্তিগত মালিকদের জন্য সংরক্ষিত। এখানে 2 নম্বর বিবৃতিটা ভুল রয়েছে, 1 নম্বরটা ঠিক। তাহলে অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার, শুধুমাত্র 1। 1956 সালের শিল্পনীতি প্রস্তাব, যা ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন 1956 নামেও পরিচিত, 1956 সালে সংসদে গৃহীত হয়েছিল। এটিকে দেশের অর্থনৈতিক সংবিধান বলেও বলা হয়। এর অনুযায়ী সামাজিক অর্থনৈতিক নীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত একটি সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ প্রতিষ্ঠা করা। এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন প্রণীত হয়েছিল। ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? তো ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা হচ্ছে 13 কিমি। ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা প্রায় 13 কিমি। উচ্চতার সাথে সাথে বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকে। ভূত্বকের প্রেক্ষাপটে মহাদেশীয় ভরের প্রধান খনিজ উপাদানগুলি হলো। তো ভূত্বকের প্রেক্ষাপটে মহাদেশীয় ভরের প্রধান খনিজ উপাদান হচ্ছে সিলিকা ও অ্যালুমিনা। ঠিক আছে, এটাকে সিয়াল নামেও ডাকা হয়। মহাদেশীয় ভূত্বক যেটা, ওটাকে সিয়াল নামে ডাকা হয়। সিলিকা সিআইএসআই বলতে সিলিকা, আর অ্যালুমিনিয়াম থেকে এল। ঠিক আছে, আর যেটা মহাসাগরীয় ভূত্বক রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, সিলিকা এবং ম্যাগনেসিয়াম থাকে, যাকে সীমা বলা ডাকা হয়। ঠিক আছে, ত্বক বা পাতলা আবরণের মতো ভূত্বক পৃথিবীর সর্বোচ্চ স্তর। মহাদেশীয় ভূত্বকের পুরুত্ব প্রায় 10 থেকে 30 কিমি এবং এটি প্রধানত সিলিকা ও অ্যালুমিনা দিয়ে গঠিত, যাকে সিয়াল বলা হয়। আমি যেটা বললাম এখানে এটা লেখা রয়েছে। ঠিক আছে, বাকি দেখে নাও। খ্রিস্টপূর্ব 297 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে মৌর্য সাম্রাজ্যের শাসক হন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের পরে শাসক হয়েছিলেন কে? বিন্দুসার। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে হলো বিন্দুসার, তারপরে বিন্দুসারের পরে হচ্ছে অশোক। ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত মৌর্য সফলভাবে ভারতীয় উপমহাদেশীয় একটি সাম্রাজ্যের অধীনে একত্রিত করেছিলেন। চন্দ্রগুপ্ত 324 খ্রিস্টপূর্ব থেকে 297 খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসন করেন এবং পরে স্বেচ্ছায় সিংহাসন তার পুত্র বিন্দুসারের হাতে তুলে দেন। বিন্দুসার 297 খ্রিস্টপূর্ব থেকে তার মৃত্যুর অর্থাৎ 272 খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসন করেন। নিচের কোনটি পরজীবী পুষ্টি পদ্ধতি ব্যবহার করে? তো পরজীবী পুষ্টি, এখানে স্বর্ণলতা আর উকুন রয়েছে, দুটোই হবে অ্যান্সার। ঠিক আছে, স্বর্ণলতা এবং উকুন দুটোই পরজীবী পুষ্টি গ্রহণ করে বা ব্যবহার করে। তো অ্যান্সার এখানে আমাদের অপশান সি হবে। দেখো, পরজীবী উদ্ভিদের উদাহরণগুলো এখানে মনে রাখবে: স্বর্ণলতা, লোরান্থাস, র্যাফলেসিয়া, মিস্টল্টো,
যাকে ইংরেজিতে ভিসকাম বলা হয়, আর ওরাবাঙ্কি, ঠিক আছে। আর পরজীবী প্রাণীগুলো হচ্ছে টেপওয়ার্ম, গোলকৃমি, জোঁক, উকুন, প্লাজমোডিয়াম। চ্যালকোলিথিক শব্দটির আক্ষরিক অর্থ হলো, তো চ্যালকোলিথিক শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে তামা ও প্রস্তর যুগ, ঠিক আছে। আসলে চ্যাল চালকো কথার অর্থই হচ্ছে তামা, আর লিথিক শব্দের অর্থ পাথর, প্রস্তর। রাথুয়া নৃত্য, যা রাথুয়া উপজাতির সাথে সম্পর্কিত, কোন ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? তো রাথুয়া এটা হচ্ছে গুজরাটের একটি লোকনৃত্য। রাথুয়া একই জিনিস। নৃত্য ভারতের গুজরাট রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা প্রধানত গুজরাটের রাথুয়া উপজাতির মানুষ পরিবেশন করে। এই নৃত্যটি হোলি উৎসবের বা কাউন্ট উৎসব যাকে বলা হয়, হোলি উৎসবের সময় অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করা হয়। এই নৃত্যে রাথুয়া উপজাতির নারী পুরুষরা ড্রাম এবং অন্যান্য বাদ্যযন্ত্রের তালে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী লোকনৃত্য কুনবি নিম্নলিখিত কোন অঞ্চলের অন্তর্গত? তো কুনবি হচ্ছে গোয়ার একটি লোকনৃত্য। কুনবি নৃত্য হলো গোয়ার কুনবি সম্প্রদায়ের একটি আদিবাসী লোকনৃত্য, যা সমাজভিত্তিক বিভিন্ন বিষয়কে তুলে ধরে। এই নৃত্যের উপস্থাপনা অত্যন্ত সহজ এবং এটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পরিবেশিত হয়। গোয়ার অন্যান্য উল্লেখযোগ্য লোকনৃত্যের মধ্যে রয়েছে ফুগদি, তারপর হচ্ছে করে দিনহ, ঘোড়ে মদিনী, গোফ, মুসাল, ঢালো, রোমাল ইত্যাদি। মোটর গাছের মতো কিছু গাছ ড্যাশের সাহায্যে অন্যান্য গাছপালাতে বা বেড়ার উপরে উঠে যায়। তো মোটর গাছের আকর্ষ থাকে, এই স্প্রিংয়ের মতো এরভাবে মোটর গাছে যে থাকে সেগুলো দিয়ে তারা বেড়া বা বিভিন্ন গাছপালার উপরে উঠে, তো সেটার নাম হচ্ছে টেন্ড্রিলস বা আকর্ষ। প্রয়াগরাজে কুম্ভমেলা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? তো কুম্ভমেলা 12 বছর পর বা 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। কুম্ভমেলা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ এবং এটি ভারতের 4টি শহরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। এই শহরগুলো হলো প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর, আর হরিদ্বার গঙ্গা নদীর তীরে, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত, আর নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। 4টা, আর নদীগুলোর নাম অবশ্যই মনে রাখবে, 4টা জায়গা এবং নদী। নিচের কোন উৎসব এবং সংশ্লিষ্ট ধর্মের জয়টি সঠিক? মহাবীর জয়ন্তী বুদ্ধিজম ভুল, এটা মহাবীর জয়ন্তী জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত। গুরু নানক জয়ন্তী খ্রিস্টান ধর্ম, এটাও ভুল, গুরু নানক জয়ন্তী তো শিখ ধর্মের সঙ্গে সম্পর্কিত। বুদ্ধ জয়ন্তী জৈন ধর্ম, এটাও ভুল, বুদ্ধ জয়ন্তী বৌদ্ধ ধর্ম। বারাওফাত এটা ইসলাম ধর্ম, এটা ঠিক, অপশন ডি। তরল পদার্থ দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বল কী নামে পরিচিত? তো তরল পদার্থ দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বল ড্রাগ বা কর্ষণ নামে পরিচিত। বায়ুমণ্ডলীয় চাপে যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে কি বলা হয়? তো সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। নিম্নলিখিত কোনটি সরকার কর্তৃক পরিবারগুলিকে প্রদত্ত হস্তান্তর পাউন্ড বা ট্রান্সফার পেমেন্টের উদাহরণ নয়? তো ট্রান্সফার পেমেন্টের উদাহরণ নয়, সেটা হচ্ছে জাতীয় ঋণের সুদ। লেনদেন ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্টের প্রেক্ষাপটে নিম্নলিখিত কোনটি মূলধন অ্যাকাউন্টের অন্তর্ভুক্ত নয়? তো অ্যান্সার হচ্ছে রেমিট্যান্স বা প্রেরিত অর্থ। রেমিট্যান্স এটি সাধারণত চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্টের অংশ। লেডিস টেইলার বইটির লেখককে? তো লেডিস টেইলার বইটির লেখক হচ্ছেন প্রিয়া হাজেলা। আর খুশবন্ত সিংয়ের একটি বই হচ্ছে ট্রেন টু পাকিস্তান, খুব বিখ্যাত বই, পরীক্ষা অনেকবার আসে। সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে রচিত আনন্দমঠ বইটির লেখককে? তো আনন্দমঠ বইটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাস থেকে বিখ্যাত দেশাত্মবোধক গান বন্দে মাতরম নেওয়া হয়েছে। জওহরলাল নেহরুর লেখা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছেন। 2024-25 সালে মোট বিদেশি সরাসরি বিনিয়োগ ইকুইটি প্রবাহের মধ্যে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের অংশ সবচেয়ে বেশি ছিল? তো অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্রের অংশ সবথেকে বেশি। ভারতে সারফায়েসি আইন নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?
এটা আর্থিক ক্ষেত্র বা ব্যাংকিং খাতের সঙ্গে সম্পর্কিত, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে। নিচের কোন স্মৃতিস্তম্ভটি দিল্লিতে অবস্থিত? তো দিল্লিতে অবস্থিত সেটা হচ্ছে হুমায়ুনের সমাধি, ঠিক আছে। বাকি চারমিনার তো হায়দ্রাবাদে অবস্থিত। দেখো, হুমায়ুন টম্বস দিল্লিতে অবস্থিত, চারমিনার হায়দ্রাবাদে, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা, আর গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই। ফতেপুর সিক্রির পঞ্চমহলের স্থাপত্য শৈলী কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? তো এটা তৈরি করা হয়েছিল বৌদ্ধ বিহারের উপর ভিত্তি করে। ফতেপুর সিক্রির পঞ্চমহল একটি বহিস্তর বিশিষ্ট বা পাঁচতলা স্থাপনা, যার নকশা ধাপে ধাপে উপরে উঠেছে। এই ধরনের স্থাপত্য শৈলী বৌদ্ধ বিহার বা প্রাচীন বৌদ্ধ মঠের কাঠামোর সাথে মিল রয়েছে। বৈশিষ্ট্য হচ্ছে খোলা স্তম্ভযুক্ত কাঠামো, ধাপে ধাপে উপরের দিকে ছোট হতে থাকা তলা, আর বাতাস চলাচলের সুবিধা। নিম্নলিখিত কোন সঙ্গীত বাদ্যযন্ত্রের গ্রুপটি মেমব্রানোফোন নামে পরিচিত? তো মেমব্রানোফোন নামে পরিচিত সেটা হচ্ছে অবনদ্য বাদ্য, অপশন সি। অবনদ্য বাদ্য বলতে সেই সব যন্ত্রকে বোঝায় যেগুলোর উপরিভাগ চামড়া দিয়ে ঢাকা থাকে, যেমন ঢোল, তবলা, ঠিক আছে। ততবাদ্য বলা হয় তারের যন্ত্র, যেমন সেতার। সুশির বাদ্য বলা হয় বাতাসের যন্ত্র, যেমন বাঁশি। ঘনবাদ্য হচ্ছে কঠিন ধাতু বা কাঠের যন্ত্র, যেমন করতাল। সঙ্গীত গ্রন্থ বৃহদ্দেশীয়ের রচয়িতাকে? তো বৃহদ্দেশীয়ের রচয়িতা হচ্ছেন মাতঙ্গ, অপশন এ। বৃহদ্দেশী হলো প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যার রচয়িতা মাতঙ্গ। এই গ্রন্থে প্রথমবারের মতো রাগ ধারণা সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়। সারঙ্গদেব সঙ্গীত রত্নাকর গ্রন্থের রচয়িতা, রামামত্ত সরমেল কলানিধি গ্রন্থের রচয়িতা। তো আজকে এ পর্যন্ত, এরপরে আমরা পরের শিফট নিয়ে আলোচনা করব।